আবর্জনার পাহাড় হাওড়ার বেলগাছিয়ায়, তা থেকে এই বিপত্তি। কলকাতার মডেলেই হবে হাওড়া পুরসভা কাজ। কলকাতা পুরসভার মডেলে আজকে বৈঠক করলেন ফিরহাদ হাকিম, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। গতকালই তিনি পরিদর্শনে গিয়েছিলেন হাওড়া বেলগাছিয়া ওই অঞ্চলটায়। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কিভাবে কাজ হবে, কঠিন বর্জ্য অন্যত্র সরানো নিয়ে কি আলোচনা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যা বৈঠক বৈঠক শেষ হয়েছে, পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে সেই বৈঠক হলো, যেখানে হাওড়া পুরসভা থেকে শুরু করে হাওড়া জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার এবং কলকাতা পুরসভার আধিকারিকরা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যারা আধিকারিক রয়েছেন তারা উপস্থিত ছিলেন। এটা মূলত আলোচনা করা হচ্ছে যে এই যে ডাম্পিং গ্রাউন্ড হাওড়ার বেলগাছিয়ার, এই ডাম্পিং গ্রাউন্ডের যে কঠিন বর্জ্য, সেই বর্জ্যগুলিকে কিভাবে অন্য জায়গায় সরানো সম্ভব এবং এক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করে যাতে দ্রুত সরানো যায় তা নিয়ে আলোচনা চলছে। কিন্তু এই যে কঠিন বর্জ্যগুলি সরানো হবে সেটি কোন জায়গায় ফেলা হবে সেটা নিয়েও মূলত আলোচনা হচ্ছে এবং সেক্ষেত্রে হাওড়া জেলার যে সহযোগিতা প্রয়োজন, শুধু তাই নয়, কলকাতা পুরসভার যে মডেলে কাজ করে সেই মডেল হাওড়া পুরসভা করতে পারবে নাকি তা নিয়েও আজকে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিক সম্মেলন করবেন। এখানে গোটা বিষয়টি আরো স্পষ্ট করে তিনি জানাবেন এখনো পর্যন্ত কি কি সিদ্ধান্ত তারা নেবেন। তবে সার্বিকভাবে যেটা আলোচনা হয়েছে যে কলকাতা পুরসভার মডেলে হাওড়া পুরসভা কাজ করতে পারবে নাকি এই কঠিন বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে কলকাতা পুরসভার যে মডেলটা কাজ করে বর্তমানে সেই মডেলে হাওড়া পুরসভা করবে নাকি সেটা নিয়ে মূলত আলোচনা হয়েছে এবং মতামত বিনিময় হয়েছে। এখনো পর্যন্ত দেখা যাক সাংবাদিক বৈঠক করে কি জানান ফিরহাদ হাকিম। আর এদিকে বৈঠক, আর এদিকে হাওড়া পুরসভার এই যে বেলগাছিয়ার যে আবর্জনা তা নেবে কলকাতা, এবং এছাড়াও কোন্নগর পুরসভাও নেবে এই আবর্জনা। 350 মেট্রিক টন এই আবর্জনা কলকাতা নেবে, কলকাতা পুরসভা নেবে। বৈদ্যবাটিতেও যাবে। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কলকাতার কি সেই ক্ষমতা আছে বলে মনে করা হচ্ছে যে 350 মেট্রিক টন জঞ্জাল ধাপায় যাবে? দেখো, আমরা জানি যে কলকাতা পুরসভার যে ধাপা রয়েছে সেখানে ইতিমধ্যেই এর আগেও বিধাননগর থেকে শুরু করে এমকেডিএ, নিউ টাউন থেকে শুরু করে পানিহাটি পুরসভার থেকে বজ্র আসতো। অর্থাৎ এই যে আবর্জনা, সেই আবর্জনা শুধুমাত্র হাওড়া থেকে নতুন আসছে এমনটা নয়। তবে এবার যখন বিপর্যয় হয়েছে হাওড়া পুরসভা এলাকায়, তাই হাওড়া পুরসভায় যেমন জলের গাড়ি পাঠিয়ে কলকাতা পুরসভা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তেমনি একইভাবে এই আবর্জনা স্তূপ এখন ওখানে ফেলা যাচ্ছে না। আমরা দেখেছি যে কিভাবে গাড়ি গিয়ে সার দাঁড়িয়ে রয়েছে বেলগাছিয়াতে, এবং সেই আবর্জনার যে স্তূপ প্রতিদিন জড়ো হচ্ছে তার থেকে একটা বড় অংশ এবার কলকাতা পুরসভাতেও এই বজ্র পুনর যে ব্যবহারযোগ্য করার জন্য যে প্রক্রিয়াকরণ রয়েছে সেখানে নিয়ে আসা হবে, এবং এগুলো থেকে ভবিষ্যতে কলকাতার মতন হাওড়াতেও সেই বিভিন্ন প্ল্যান্ট করে সেখান থেকে এই বজ্র যাতে পুনর্ব্যবহারযোগ্য করা যায়, যাতে গ্যাস থেকে শুরু করে সিমেন্ট প্ল্যান্ট বা পাওয়ার প্ল্যান্টে যাতে এই বজ্রের যে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা, যাতে সেই পাহাড় যাতে আর না জমায়। দেখা যাক ভবিষ্যতে কি পদক্ষেপ করা হয় এবং কিভাবে কাজে লাগানো হয়। ধস সমস্যা, ফাটল সমস্যা, আবর্জনার সমস্যা, জলের সমস্যা, এখন নতুন নিকাশি সমস্যা। এই যে ভাগাড়ের ময়লা, সেই ময়লাগুলো একেবারে নিকাশি নালায় জমে গেছে। জমে গিয়ে এই পচা জলের মধ্যেই খাবার জলের কষ্ট কমেছে, কিন্তু এই নিকাশির জলের কষ্ট বেড়েছে। ট্যাঙ্কার দিয়ে জল আসছে, কিন্তু এইভাবে পচা জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। কতগুলো ওয়ার্ডে এরকম সমস্যা, কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, এই মুহূর্তে সমস্যা সবচেয়ে বেশি হচ্ছে হাওড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ড, অর্থাৎ উত্তর হাওড়া 7 নম্বর ওয়ার্ড, বামনগাছি সি রোড সহ একাধিক অঞ্চলে এই সমস্যাটি হচ্ছে। তার কারণ যে লিলুয়া রানীঝিল, সেই রানীঝিল দিয়ে যখন জল পাস করা যে রাস্তা, সেই জায়গায় কিন্তু মূলত আবর্জনা পড়ে বা এই ধসের ছেড়ে সেই নর্দমা নিকাশি নালা কার্যত বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে যাওয়ার ফলেই কিন্তু সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে এখন জমা জলের সমস্যায়। পানীয় জলের সমস্যাও কিন্তু একই রকম ভাবে এই এলাকাতেই রয়েছে। কত দ্রুত মুক্তি পাওয়া যাবে কিনা কিছু আশ্বাস? দেখো, ইতিমধ্যেই জায়গায় জায়গায় পাম্প বসিয়ে
প্রায় 10টিরও বেশি পাম্প বসানোর কাজ শুরু করেছে হাওড়া পুরসভা। পাম্প বসিয়ে সেই এলাকা থেকে জল নিয়ে অন্যত্র অর্থাৎ সরাসরি যাতে রানীঝিলের অংশে ফেলে দেওয়া যায় তার ব্যবস্থা করছে। পাশাপাশি যে নর্দমার কাজের জন্য কেএমডিএ কে করার নির্দেশ দেওয়া হয়েছে ববি হাকিমের তরফে। নর্দমা তৈরি করবে কেএমডিএ। ঘরে ঘরে জল ঢুকেছে না? ঘরে পাশাপাশি দুজন ঢুকেছে। জল কি নামছে না? না, নামছে না তো। আবার কোনো ব্যবস্থা নেই? পানীয় জল, খাবার জল? খাওয়া জল এই দিচ্ছেই ঘরে জল আসেনি এখন? না, কবে মিটবে সমস্যা কিছু বলেছে তো? কিছু বলেনি এখন। আর আজকে ওই এলাকায় গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কংগ্রেসের প্রতিনিধিদের নিয়ে। সেখানে গেলে পরে একটু উত্তেজনার সৃষ্টি হয়, কারণ পুলিশ ব্যারিকেড রয়েছে, ফাটল রয়েছে, ধস রয়েছে, ওখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সেই বেলগাছিয়ার ভাগাড় এলাকায় আপনারা দিন 4 জন আপনারা এক একজন আপনাদের যে কজন আছে আমাদের কোনো কেউ যাবে না। আমি একটা কথা বলছি, আমাদের 4-5 জনকে আপনারা দিন 4 জন এক একজন পুলিশের কাছে থাকুক। আমি মোবাইল আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। আপনাদের উপর সেইটা পুরোটা ভরসাই আছে। মানে দেখুন, আপনি যদি বলেন যে আপনি পশ্চিমবঙ্গে যাবেন, আপনাদের যত পুলিশ অফিসারের আমি এটাই বলছি। আমি কি বলি, ওনার ওই জন্য যে ভেঙে যাওয়ার কথা বলছেন না, যেগুলো খারাপ, সে একদম সবচেয়ে রোগালো করে পাঠিয়ে দেবে। সবচেয়ে রোগালো করে পাঠাচ্ছি আপনার। যেটা সেফ জোন নয় সেখানে আমি জেনে বুঝে কি করে পাঠাবো? আপনি একটা জোন অবধি তো আমি ওই জন্য তো আমি নিজে এটাই আছে। আপনি যদি যেতে না দেয় একটা ডিসি প্রেসিডেন্ট এসে বলবেন না। যারা এখানে দাঁড়িয়ে আছে তারা যদি আমাকে অ্যালাউ করেন আমি অনেক কিছু জিনিস দেখতে পাবো। তো কালকে সকালবেলা এনারা সুন্দরবনের কোথাও বদলি হয়ে যাবে। আমি ওনাদের বদলি হয়ে যাক একটা অকওয়ার্ড পজিশনে ওনারা পড়ুন, আমি চাই না। ওনারা সেফটি সিকিউরিটির বিষয়ে আমাদের ভেতরে যেতে দিতে চাইছে না। আমরা কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম, সেগুলো দেওয়ার। ওনারা বলছেন আমরা ব্যবস্থা করে দেবো, সেই লোককে দিয়ে দেবেন। আসল যারা সাফারার তারা সেই খাবারটা পাবেন কিনা, কারণ স্পটে গিয়ে দেওয়া যেত। এই আধিকারিকদের সামনে রেখে সত্যকে আঘাত করার, সত্যকে আড়াল করার যে প্রয়াস সরকার নিচ্ছে, আজ যদি সরকার পক্ষে ছোট বড় মেজো নেতারা তারা এসে ভেতরে ঢুকে যান, ওনাদের তাদের বারণ করার ক্ষমতা থাকবে না। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার কারণেই আজকে এই রকম অঘটন ঘটছে। আর এই ডাম্পিং গ্রাউন্ডে আজও দাউ দাউ করে আগুন জ্বলছে। ভাগাড়ের একেবারে আবর্জনার মধ্যে আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী চলে গিয়েছিলেন, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে হাওড়ার বেলগাছিয়ায়। এখনো ডাম্পিং গ্রাউন্ডে কিভাবে আগুন জ্বলছে দেখুন। 60 থেকে 70 ফুট উঁচু আবর্জনা স্তূপের ওপর এখনো জ্বলছে আগুন। কতটা ভয়ঙ্কর বেলগাছিয়া ভাগাড়, সরেজমিনে নিউজ 18 বাংলার ক্যামেরা। এক জায়গা জড়ো করে মালটা ওরম হয়ে গেছে। আর যদি দেখো ফুলবাড়িতে যে আসানসোলের ছবি দেখিয়েছিলাম গতকাল, এবার আরামবাগের ছবি দেখুন। এখানেও আবর্জনা আতঙ্কে আরামবাগের মানুষ। স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড চাইছেন আরামবাগের মানুষ। স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড নেই আরামবাগে। দ্বারকেশ্বর সেতুর নিচে ফেলা হয় আবর্জনা। শহরের 19 নম্বর ওয়ার্ডের জঞ্জাল ব্রিজের নিচে জমা। দ্বারকেশ্বর সেতুর নিচে পাহাড় প্রমাণ আবর্জনা। কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, কতদিন ধরে ডাম্পিং গ্রাউন্ডের কোনো ব্যবস্থা কিছু করার উদ্যোগ নেওয়া হয়েছে কি আদৌ? এর আগে আমরা বহুবার পৌরসভা চেষ্টা করেছে যে স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড গড়ে তোলার, কিন্তু বারবার জমি জটেই আটকে গিয়েছে এবং এখনো পর্যন্ত স্থায়ী সমাধান কিন্তু বের করতে পারেনি পুর কর্তৃপক্ষ। আর সেই কারণে শহরের যে 19টি ওয়ার্ড আছে, সেই 19টি ওয়ার্ডের যে আবর্জনা সেটা ফেলা হচ্ছে আরামবাগের উপর দিয়ে যাওয়া দ্বারকেশ্বর নদীর পাড়ে। মানে হাওড়ার যে ঘটনা ঘটেছে সেটা যদি এখানে কি বিন্দুমাত্র হয় তাহলে তো এই ব্রিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে। একেবারেই সেই আশঙ্কাই করছে এখানকার মানুষ, কারণ ব্রিজের পিলারের নিচে কিন্তু আবর্জনা পড়ছে এবং পিলার যদি ক্ষতিগ্রস্ত হয়, ব্রিজ যদি কোনো কারণে বসে যায়, তাহলে আরামবাগের সঙ্গে কিন্তু 5 জেলার যে যোগাযোগ, এই সেতু 5 জেলার যোগাযোগ রক্ষা করে। পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, বর্ধমান। পুরসভার কি বক্তব্য? পুরসভা এবার বলছে যে এর আগেও অনেকবার পুরসভা চেষ্টা করেছে যে স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার জায়গাও একাধিকবার চিহ্নিত করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জট কাটেনি। পুরসভা জানিয়েছে যে ঈদ কাটলে তারা এ ব্যাপারে আরো উদ্যোগী হবে এবং সমস্যার সমাধান করবে। বেশ।
দুর্গন্ধ যাচ্ছে, একদম যাওয়া যাচ্ছে না। ব্রিজের নিচে যে আবর্জনা যে পড়ছে, যে ক্ষতি হচ্ছে, ব্রিজে তো অবশ্যই ক্ষতি হবে। এই যে পলিথিনের স্তূপ পড়ছে, এটা একটা লেয়ার পড়ে যাচ্ছে, এতে ভবিষ্যতে ঘর বাড়িতে ধস হবে। পরবর্তী টাইমে হয়তো জলস্রোত সেইভাবে এলে আরামবাগের এই কালীপুর ব্রিজটা ভেঙে পড়তেই পারে। পৌর কর্তৃপক্ষের উচিত এই ব্যাপারটার উপর একটু নজর দিয়ে এটা যেন একটা সুব্যবস্থা করা যায়, যাতে আরামবাগ কালীপুর ব্রিজটাকে রক্ষা করা যায়। আরামবাগ পৌরসভা বর্তমানে ভীষণভাবে চেষ্টা করছে একটা ডাম্পিং গ্রাউন্ড করার জন্য। এটা সর্বসাধারণের সুবিধার্থে বেশ কয়েকটা জমি দেখা হয়েছে। আমরা খুব আশাবাদী আমরা শীঘ্রই ডাম্পিং গ্রাউন্ডের কাজটা শুরু করতে পারবো। আমরা অবশ্যই চেষ্টা করছি যত দ্রুত এটা সমস্যার সমাধান করা যায়। কলকাতার পরেই বড় শহর হচ্ছে শিলিগুড়ি। সেই শিলিগুড়িতে যেখানে সেখানে নোংরা পড়ে থাকে, জঞ্জাল পড়ে থাকে। আর এই জঞ্জালই অতিষ্ঠ যন্ত্রণা শিলিগুড়ির মানুষের। পুরসভা এবার উদ্যোগ নিচ্ছে, নাইট সার্ভিস হবে, মানে রাত্রিবেলাও জঞ্জাল পরিষ্কার হবে, সিসি ক্যামেরা বসবে, জরিমানা আদায় হবে। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, কি অভিযোগ? এই রকম নোংরা কারা করে? দেখো, দু দফায় কিন্তু সকালে এবং সন্ধ্যা দু দফায় পুরসভার পক্ষ থেকে কিন্তু এই জঞ্জাল সাফাই অভিযান চলে যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায়। তারপরও সন্ধ্যা 7:30টার পর যখন পর থেকে রাত পর্যন্ত যখন হোটেল, রেস্তোরাঁ, এমনকি যে বিধান মার্কেটে যে বড় মার্কেট, সেখান থেকে ব্যবসায়ীরা এই নোংরা আবর্জনা রাস্তা করে ফেলে, এমনটাই কিন্তু অভিযোগ। যাতে বেশ ক্ষুব্ধ কিন্তু মেয়র গৌতম দেব। এবং তিনি স্পষ্ট জানিয়েছেন জরিমানা, সিসি ক্যামেরা এগুলো বসানো হবে। কবে থেকে নাইট সার্ভিস চালু হবে? খুব দ্রুত নাইট সার্ভিস পরিষেবা চালু হবে। সেই সঙ্গে কিন্তু এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সংলগ্ন এলাকাতে হিলকার্ট রোড, সেবক রোডের একাংশে কিন্তু সিসিটিভি বসানো হবে। এই ফুটেজ দেখে যদি কেউ তারপরেও নোংরা ফেলে তাহলে কিন্তু জরিমানা করা হবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে। নিশ্চয়ই আমরাও চাই কড়া পদক্ষেপ করা হোক শিলিগুড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। হোটেল, দোকান যতগুলো আছে সব এখানে এসে নোংরা ফেলে। রাত্রে বলি এখানে ফেলতে না করি, তাও এসে ফেলে দেয়। কাকে না করবো? না করার কোনো কেউ না করলে কি বুঝে না। আমি তো এখানে ডিউটি করি, নাইট গার্ড। কখন করে? রাত্রেবেলা সিকিউরিটি গার্ডে নোংরা ফেলানোর জন্য তো আমি দাঁড়াই নেই, আমি দাঁড়িয়েছি নিজের দোকানে গার্ড করার জন্য। কিন্তু সেইভাবে তো আমি আর বলতে পারবো না যে এই দাদা এখানে ফেলবেন না, এখানে ফেলবেন না, বলে আমাকেই বোকা দিবে। কিছু রেস্টুরেন্টস আছে যারা খাবারের দোকান চালায়, বেসিক্যালি লজিংয়ের সাথে এটার কোনো রিলেশন নেই, কিন্তু কিছু রেস্টুরেন্ট সেবক মোড়ের কাছে আছে যারা আমার কাছে অভিযোগ এসছে তারা এরকম রাত্রেবেলা, ওরা সন্ধ্যেবেলা ঠিক ফেলে না, ওরা রাত্রেবেলার দিকে ওই কোনো ড্রেন বা কোথাও হাই ড্রেনে ফেলে। এবার ঘটনাটা হচ্ছে এই ব্যাপারে আমিও ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন ওনারও দৃষ্টি আকর্ষণ করব। দেখুন, কর্পোরেশনের আইন না মেনে কেউ যদি অন্যায় কাজ করে, গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন কোনোভাবেই সেই হোটেলিয়ারদের সাপোর্ট করবে না। কর্পোরেশন থেকে তো মাল তুলে নিয়ে যায় সন্ধ্যা পর্যন্ত, নিয়ে যায় আমরা দোকান টোকান বন্ধ করার পরে দিনের বেলাতেও তো কর্পোরেশনের মাল আছে, তখন কর্পোরেশনের গাড়িতে দেয় না। সেটা বলতে পারবো না, আমাদের দেয় না হয়তো। গন্ধ আর কি, দুর্গন্ধ ছড়ায় বা আপনাদের এই দোকান খোলেন অসুবিধা হয়। মানুষবার খুব বলা হয়েছে কিছুদিন বন্ধ হয়েছে আবার প্রজেক্ট ডাইরেক্টর জলি চৌধুরীর সাথে ওর কথাবার্তা হয়েছে। ওরা আমাদের নাইট সার্ভিসে গভর্নমেন্ট থেকে হেল্প করবে বলেছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে, এবং আরও একটু এক্সপার্ট টিম পাঠাতে বলেছি। আমরা এটা খুব ভালোভাবে করতে চাই, খুব ফোকাসড কাজ আমাদের এটা। চেষ্টা করি আমি ওখানে পুরো সিসি লাগাবো, একটা নির্দিষ্ট সময় ফেললে লোকেট করলে ফাইন করব, যা যা প্রসিডিওর আছে করব। একটা সিস্টেমের মধ্যে আসতে হবে, না আসলে ব্যবস্থা হবে।